যখন রাজাকার বললে কেউ না কেউ খুব খুশি হয়, জাফর ইকবালের মতো একটা অর্ধশিক্ষিত একটা লোক যে নিজেকে প্রফেসর এবং ডক্টর বলে, আমি অর্ধশিক্ষিতই বলবো ওকে, তার পরিবারের প্রতি আমার একটা সিম্পিতি রয়েছে। তার বাবার কবর আমাদের শহরে, স্বাধীনতা যুদ্ধের সময় সে এসডিপিও ছিল। কিন্তু এই লোকটা এত অথর্ব যে মানুষের সেন্টিমেন্ট, জনগণের সেন্টিমেন্ট, জনস্বার্থে, দেশের স্বার্থে গণতন্ত্রহীনতা, লুটপাটতন্ত্র, মানি লন্ডারিং, গুম খুম এর বিরুদ্ধে কখনোই একটা কথা বলেন। এইটা একটা অত্যন্ত পৃথিবীর ইতিহাসে একটা ফেসিস্ট এবং একটা জঘন্য কর্তৃত্বপরায়ণ সরকার সৃষ্টি হয়েছে, এবং যে কারণে আপনি সমস্ত অ্যানালাইসিস, ফরেন অ্যানালাইসিস গুলো শোনেন, ইভেন মমতা ব্যানার্জি সেও কিন্তু তার ভয়েস রেজ করেছে। সো যারা অনেকে আর্মির এনভায়রনমেন্ট জানে না, ইনার ডাইনামিক্স বুঝে না, এরা বোকার মতো হয়তো ভাবে কিছু একটা হয়েছে, এখন জনগণের পক্ষে আর্মি দাঁড়াবে। আই ডু নট সি দ্যাট সিচুয়েশন। তার চলছে এই আশঙ্কার বাইরে কেউই না। যদিও আমি জাতীয়তাবাদ রাজনীতি করি, এখন যে বিএনপি চলছে সেটা আমি অ্যাক্টিভ না, কিন্তু আমি কমপ্লিটলি জাতীয়তাবাদ পলিটিক্স অ্যাক্টিভ আছি, এবং আমার কথাবার্তা আমি সবসময় সরকারকে সমালোচনা করি। অপশাসন, দুঃশাসন, লুটপাট, লুটেরা তন্ত্রের বিরুদ্ধে কথা বলে যাচ্ছি, কথা বলে যাব। তো যে কোঠা আন্দোলন শুরু হয়েছে 1 জুলাই, সেইটি আমি এটা ফলো করছিলাম, এবং এইটা যখন উত্তপ্ত হলো, যেভাবে আমি পরিস্থিতিকে অ্যানালাইসিস করি, যে ছাত্র তাদের বৈধ আন্দোলন, তাদের বৈধ দাবি নিয়ে যখন আন্দোলন করছিল, আন্দোলন অত্যন্ত শান্তিপূর্ণ ছিল। 4-5টা ঘটনা এখানে আগুনে ঘি ঢেলে দিয়েছে। সেটার একটা ছিল যে প্রধানমন্ত্রী যখন একজন জিজ্ঞেস করলো যে কোটা থাকবে কিনা, তখন বলল যে মুক্তিযোদ্ধার নাতিরা পাবে না তো রাজাকারদের নাতিরা পাবে কিনা। এরপরে ওই রাত্র 10:30 থেকে 1:30 পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে, এবং সেই বিক্ষোভে আপনার 4-5টা স্লোগান আসছে। প্রথম 2টা স্লোগান কেউ বলছে না। প্রথম 2টা স্লোগান ছিল যে স্বাধীনতার চেতনা দেশ কারো বাপের নয়। খেয়াল করেন, স্বাধীনতার চেতনা দেশ কারো বাপের নয়। 2 নম্বর স্লোগান ছিল লক্ষ লক্ষ লোকের রক্তে স্বাধীনতা, দেশ কারো বাপের নয়। 3 নম্বর স্লোগানটা ছিল চাইতে আসলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আরো অনেকগুলো স্লোগান ছিল, তার ভিতরে একটা ছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। আর একটা স্লোগান ছিল তুমি নও আমি নও, রাজাকার রাজাকার। অর্থাৎ যারা বৈধ আন্দোলন করছিল তাদেরকে রাজাকার আখ্যা দেওয়ায় তারা এই রাজাকার শব্দটাকে প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগের ভিতরে হয়তো অনেকে বুঝতে পারে, কিন্তু তারা এই জিনিসটা কোথাও বলছে না যে এই স্লোগানের মাধ্যমে এই ইয়াং জেনারেশন, এই ছাত্ররা যাদেরকে এই রাজাকার তকমা দেওয়ার চেষ্টা হচ্ছে অন্যায়ভাবে, অন্যায্যভাবে, তারা এই স্লোগানের মাধ্যমে এই রাজাকার শব্দটাকে প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগের এই ভাষণটা তারা গ্রহণ করে নাই, গ্রহণ করছে না। আমরা যদি অথচ এর পরের অবস্থানে আসি, যে ইন্টারনেট বন্ধ হওয়ার পরে বা এখন যে ভূমিকা, পুলিশের ভূমিকা, আর্মির ভূমিকা, আমি আসছি, ওখানে আসছি। এরপরে যা হয়েছে আপনারা তো জানেন। এইটাকে আওয়ামী লীগের লোকজন যখন রাজাকার বললে কেউ না কেউ খুব খুশি হয়, জাফর ইকবালের মতো একটা অর্ধশিক্ষিত একটা লোক যে নিজেকে প্রফেসর এবং ডক্টর বলে, আমি অর্ধশিক্ষিতই বলবো ওকে, তার পরিবারের প্রতি আমার একটা সিম্পিতি রয়েছে। তার বাবার কবর আমাদের শহরে, স্বাধীনতা যুদ্ধের সময় সে এসডিপিও ছিল। কিন্তু এই লোকটা এত অথর্ব যে মানুষের সেন্টিমেন্ট, জনগণের সেন্টিমেন্ট, জনস্বার্থে, দেশের স্বার্থে গণতন্ত্রহীনতা, লুটপাটতন্ত্র, মানি লন্ডারিং, গুম খুম এর বিরুদ্ধে কখনোই একটা কথা বলেন। তো সেখান থেকে আসলো কমিউনিকেশন ব্ল্যাক আউট কমপ্লিটলি, ইন্টারনেট নাই 6 দিন ধরে। এই 2 দিনে আসছে। আমরা মারাত্মক একটা ভয়ের ভিতর ছিলাম, কি হচ্ছে কি হতে।
তো আমরা যারা এখানে মিলিটারিতে ছিলাম, জিল্লুরও মিলিটারি ট্রেনিং করেছে, ওকে স্ক্রিন দেখছি না। মেজর ইমরান স্যার আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমার সহকর্মী মেজর সিদ্দিক। আমাদেরকে এবং পুলিশে শেখানো হয় যে মব কন্ট্রোলের কতগুলো সেট রুলস রয়েছে। প্রথম হলো তাদেরকে ওয়ার্নিং দিতে হবে। ওয়ার্নিং এ যদি তারপরে যদি মব যদি সরে না যায়, তাহলে ফাঁকা গুলি করতে হয়। ফাঁকা গুলির পরে আপনার একান্ত যদি তারপরও যদি নিবারণ করার জন্য প্রচেষ্টা নিতে হয়, তাহলে প্রফেশনের শক্তি ব্যবহার করতে হবে এবং হাঁটুর নিচে গুলি করতে হবে। তো আজকে যদি আপনি প্রথম আলো দেখেন, সেই প্রথম আলোতে আজকে বলছে 424 জন চোখের চিকিৎসা নিয়েছে, যার ভিতরে 278 জনের অপারেশন হয়েছে। অনেকের চোখ পার্মানেন্টলি তারা ব্লাইন্ড হয়ে গেছে, অনেকে হয়তো সামান্য দৃষ্টি শক্তি ফেরত পেতে পারে। তার মানে হলো এইগুলো তাদেরকে এইম করে গুলি করা হয়েছে ডাইরেক্ট। প্রশ্ন হলো কারা এই গুলিগুলো করেছে। মহাখালীর আন্দোলন দেখার আমার সুযোগ হয়েছে। আমি থাকি বনানী, আমার চেম্বার মহাখালী ডিওসিসি। আমি ওখান থেকে আমার পরিচয় দিয়ে, আমার আইডি কার্ড দিয়ে আমি রাওয়ার পাশে দাঁড়িয়ে, সেনা কল্যাণ সংস্থার বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আমি দেখেছি যে ছাত্রদের আন্দোলনটা। তো শুক্রবার ঠিক মাগরিবের পর 7:30টার সময় আমি ওই আশেপাশে ছিলাম, ওখানে দাঁড়িয়ে দেখছি কি হচ্ছে। জাস্ট টু ডেট, 2 জন ডাইরেক্ট গুলি। দেখলাম যে 5-6টা ছেলেকে নিয়ে রাওয়ার উল্টো দিকে ইউনিভার্সাল হসপিটাল, প্রাইভেট হসপিটাল, ওখানে গেল। আমি জাস্ট দেখতে গেলাম যে কি হলো। আমার মনে সেই সময় আসলো যে রেড ক্রস কিভাবে ইনজুর্ড লোকদের সহায়তা করে, কারণ আমরা তো ওই রেড ক্রসের ওগুলা জানি আর্মিতে থাকে। আমার মনের ভিতর সেই জিনিসটা চলে আসলো যে যুদ্ধের ভিতরে গুলি চলে, তারপরও আহত লোকদেরকে কিভাবে আপনার চিকিৎসার জন্য নেওয়া হয়। আমার ওই স্পিরিট নিয়ে আমি সেখানে সাথে সাথে 2টা ডেড বডি দেখলাম। একটা দুলাল নামে একটা ছেলে আমাকে দেখেই গলায় তার গুলি, আমাকে এরকম হাত জড়াই দিল, স্যার আমাকে বাঁচান। এর মধ্যে আরো 2-1টা বুলেট ইঞ্জুরি লোক আসলো। আমি ওখানে 2-1টা সংস্থা ছিল, মেজর ওহাব ছিল, তারা একটা মেডিকেল সাপোর্ট সেন্টার করেছে। আমি স্যারকে ফোন দিয়ে 8টা থেকে 11টা পর্যন্ত অ্যাম্বুলেন্স আসতে পারিনি। 11টার সময় অ্যাম্বুলেন্স আসছে, তাদেরকে সেই অ্যাম্বুলেন্সে ঢাকা মেডিকেল কলেজে পাঠিয়ে রাত 11টার সময় আমি বাসায় ফিরি। আই ওয়াজ ওয়ারিড যে দুলাল নামে যে ছেলেটা আমার হাত ধরে বলল স্যার আমাকে বাঁচান, ওর কি হলো। ধন্যবাদ আল্লাহকে যে আজকে সে আমাকে ফোন দিয়েছিল যে স্যার আমি বেঁচে আছি, আপনি একটু আমাকে দেখতে এসেন। আমি বললাম যে আমি খুব দ্রুত তোমাকে দেখতে আসব। কিন্তু অন্যদের ভাগ্যে কি হয়েছে সেগুলো আমরা জানি না। কতজন নিহত হয়েছে সেটাও বিভিন্ন ভাবে বিভিন্ন তথ্য আসছে। প্রথম আলোতে আমি গতকাল পর্যন্ত দেখলাম 200, অনেকে মনে করে এর চেয়ে সংখ্যা অনেক বেশি। এই ক্ষেত্রে আমি বিবিসির 2-1টা অ্যানালাইসিস দেখেছি, যেটা গত বৃহস্পতিবারে যে 3য় মাত্রাটা প্রকাশ হয়েছিল, সেইখানে আমি একজন পার্টিসিপেন্ট ছিলাম। আমি সেইখানে ওই ধারণ থেকে বলছি যে পৃথিবীতে স্বৈরাচারী সরকার কিভাবে পতন হয় এগুলো অনেকগুলো উদাহরণ রয়েছে। ভালো নেতৃত্ব এবং খারাপ নেতৃত্বের উদাহরণ রয়েছে। আমরা ফ্রাউনের পতন দেখি নাই, লুই দা 14 পতন দেখি নাই, কিন্তু ফ্রেঞ্চ রেভলিউশন আমরা ইতিহাসে পড়েছি। সেই বিশ্লেষণটা আমরা শুনবো, কিন্তু তার আগে এখানে যে আর্মি নামানোর পরে কি ভূমিকা ছিল সেটাও নিশ্চয়ই আপনারা জানেন, বাংলাদেশে বসে আরো বেশি জানেন। আমরা বিভিন্ন তথ্য পেয়েছি, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। 2-3 দিন থেকে আমরা আলোচনা করছি, যেটা আস্থার স্থল ছিল আর্মি জায়গাটা, কিন্তু সেখানে আত্মীয়তার কারণে কি আসলে পুরো আর্মি চেঞ্জ হয়ে গেল কিনা? দেখুন, এটাকে আমি এইভাবে দেখি যে আপনি যদি 86 সালে ফার্দিনান্ড মার্কোসের পতনটা যদি আপনি দেখেন, তাহলে এখন গুগল করে দেখেন, ওই দিন ছিল জুন মাসের কোন একটা তারিখ। ওই দিন আমার আর্মি ইন্টারভিউ ছিল লগ এরিয়াতে, মানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, সূর্যসেন হল থেকে। আমি যখন আবেদন করেছিলাম, আমার মানে প্রাথমিক যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউ ডেট ছিল। তো আমি সকালে উঠি, আমার ছোটকাল থেকে অভ্যাস, আমি পেপারগুলো দেখলাম। সেই সময় ইংরেজি পেপারে দেখলাম যে ট্যাঙ্ক রোল ডাউন, অর্থাৎ মার্কোস ট্যাঙ্ক নামিয়ে দিয়েছে জন আন্দোলন থামাবার জন্য। মানুষ যখন রাস্তায় নেমেছে লক্ষ লক্ষ, তখন ট্যাঙ্ক রাস্তা থেকে চলে গেল, মানে মাঠের দিক চলে গেল, এবং ফার্দিনান্ড মার্কোসের পতন হলো। আপনি জানেন যে সেই মার্কোসের সময়, ওই সময় একটা
কুখ্যাত ইতিহাস সৃষ্টি হয়েছে। তার ওয়াইফ রাষ্ট্রীয় বিমান নিয়ে, রাষ্ট্রীয় ফ্লাইট নিয়ে ইটালিতে যেত জুতা কিনতে। তো এইরকম অনেক কিন্তু উদাহরণ বাংলাদেশে সৃষ্টি হয়েছে। স্পেশাল ফ্লাইটে কিন্তু অনেকেই চলে বাংলাদেশে, ফিনল্যান্ড থেকে অনেকে বাংলাদেশ আসে, এই উদাহরণ আমাদের সামনে রয়েছে। তো সেই সময় পৃথিবীর সমস্ত স্বৈরতান্ত্রিক সরকার, কর্তৃত্বপরায়ণ ফ্যাসিস্ট একই ড্রিল ফলো করে, আপনার এটা বুঝতে হবে। তারা প্রথম দলীয় মাস্টার নামায়, তারপরে পুলিশ, তারপরে প্যারামিলিটারি, তারপরে মিলিটারি। এই সব জায়গা একই, কারণ তারা তো ক্ষমতায় লাস্ট মিনিট পর্যন্ত টিকে থাকতে চায়। এখন আপনি মনে করেন যে আর্মির কি রোল, আর্মি অ্যাজ এ রিটায়ার্ড অফিসার, আমি এখানে এইভাবে দেখি যে এখানে যারা এখন নেতৃত্বে রয়েছে তারা যদি সরকারের আদেশ পালন না করে, মনে করেন সেই যে কয়জন চিফ হয়েছে, আপনি মুবিন সাহেব থেকে শুরু করে এখন বর্তমান যে চিফ রয়েছে ওয়াকরুজ্জামান, আজিজ, এই যে শফিউদ্দিন, এখন তারা যদি সরকারের আদেশ না মানে তাহলে কি কনসিকুয়েন্স হয়? সরকারের আদেশ না মানলে তাদের অবস্থা হবে এসকে সিনহার মতো। একজন সিটিং বিচারপতিকে কিভাবে কিক আউট করা হলো, তাহলে আর্মি যারা নেতৃত্বে আছে তাদের কি অপশন থাকে? আইদার অবৈধ আদেশ পালন করবে অথবা ওই একই কনসিকুয়েন্স ফেস করবে। এখন সেইখান থেকে সরিয়ে জনগণের পক্ষে কেউ না কেউ দাঁড়ায়, উদাহরণ আছে, অনেকে দাঁড়িয়েছে। এখন যারা অনেকে আশা করে যে বাইরে একটা সিচুয়েশন সৃষ্টি হবে আর জনগণের পক্ষে আর্মি নেমে যাবে, আমি সেরকম কোনো সিনারিও আমি দেখি না, আমার অ্যাসেসমেন্টে সেটা বলে না। আর্মির কমান্ড স্ট্রাকচার অথবা তার ভিতরের যে মেকানিজম এমনভাবে সৃষ্টি করা হয়েছে যে এককভাবে, আগে অনেকবার বলেছি, মনে করেন যে এই আদেশ যদি না মানে তাহলে হয়তো অনেকে দেখবে যে তার পাশে শুধু তার রানার রয়েছে, রানার মানে সাহায্যকারী, ওই অফিসারের সাথে যে রানার থাকে এছাড়া আর কেউ নাই, হয়তো সিচুয়েশনটা ওরকম হয়তো। তো সেই জন্য বলি যে যদিও দা বটম লাইন হলো, আইনের অনেক ধরনের ব্যাখ্যা রয়েছে, বটম লাইন হলো যে কোনো অফিসার, প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা কর্মচারী কোনো অবৈধ আদেশ মান্য করবে না। কিন্তু এইটাকে আপনার সার্বিকভাবে দেশের রাজনৈতিক যে একটা কর্তৃত্বপরায়ণ এনভায়রনমেন্ট, সেইটাকেও আপনার মাথায় রাখতে হবে। এরপরও কিন্তু পৃথিবীর অনেক দেশে অনেক সেনাপ্রধান জনপক্ষে দাঁড়িয়েছে। বাংলাদেশে কোন জেনারেলের এই সাহস দূরের কথা, সেইটা ভাবতেও ভয় পাবে যে জেনারেল মার্কের মতো, যে জয়েন্ট চিফ অফ স্টাফের মতো বলবে যে ইউনাইটেড স্টেটস আর্মি ডু নট সার্ভ এ টাইরান্ট, ডু নট সার্ভ এ ডাইনেস্টি, ডু নট সার্ভ এ পার্সন। সো এই যে আপনি কারো মুখে শুনবেন, আই ডু নট সি দ্যাট সিচুয়েশন, সেই অবস্থা আমি দেখি না। অতএব এইটা একটা অত্যন্ত পৃথিবীর ইতিহাসে একটা ফেসিস্ট এবং একটা জঘন্য কর্তৃত্বপরায়ণ সরকার সৃষ্টি হয়েছে, এবং যে কারণে আপনি সমস্ত অ্যানালাইসিস, ফরেন অ্যানালাইসিস গুলো শোনেন, ইভেন মমতা ব্যানার্জি সেও কিন্তু তার ভয়েস রেজ করেছে। সো যারা অনেকে আর্মির এনভায়রনমেন্ট জানে না, ইনার ডাইনামিক্স বুঝে না, এরা বোকার মতো হয়তো ভাবে কিছু একটা হয়েছে, এখন জনগণের পক্ষে আর্মি দাঁড়াবে। আই ডু নট সি দ্যাট সিচুয়েশন। এরপর সত্য কথা হলো সমস্ত সরকারের একসময় পতন হয়, এই আওয়ামী লীগের সরকার একসময় পতন হবে। ফ্রেঞ্চ রেভলিউশন চলেছিল 10 বছর, আমেরিকান রিভলিউশন চলেছিল 20 বছর। সো এটাকে কিভাবে বলা যায়, দিস মে বি এ ইন্ট্রোডাকশন অফ দ্য রেভলিউশনস। সো এইখানে যে থেমে যাবে, আমি সময় বলছি যে প্রত্যেকটা উদ্বুত্থানের দুই ধরনের কারণ থাকে, একটা ইমিডিয়েট কারণ আর একটা আলটিমেট কারণ। এই কোঠাটা ছিল একটা ইমিডিয়েট কারণ, কিন্তু আলটিমেট কারণ হলো অপশাসন, দুঃশাসন, গণতন্ত্রহীনতা, রাজনৈতিক দুর্বৃত্তায়ন, কুখ্যাত পরিবারতন্ত্র ইত্যাদি ইত্যাদি, যেটা প্রত্যেকটা অ্যানালিস্ট কিন্তু একই কথা বলছে। এবং আমি এটা গত বুধবার একদম জাতির সামনে আমি তৃতীয় মাত্রায় সেম কথা আমি বলেছি। সো এইটাকে এই যে কন্টেন্ট করেছে, তার মানে যে কন্টেন্ট হয়েছে সেটা বলা যাবে না। এই যে মানুষের যে ক্ষোভ, মানুষের যে গ্রিভেন্সেস, এটা কিন্তু কন্টিনিউ করবে ভবিষ্যতে, অন্য কোনো ইস্যুতে কিন্তু এটা আবার ফ্লেয়ার আপ করবে, আবার রাইজ আপ করবে। অর্থাৎ আওয়ামী লীগ আর কোনোদিন মানুষের কাছে যেতে পারবে না, আওয়ামী লীগ আর কোনোদিন জনম্যান্ডেট নিয়ে কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। আওয়ামী লীগের একমাত্র ডেস্টিনি হলো পতন। সেই পতনটা কখন হবে, কিভাবে হবে, কোন কারণ হবে, সেটি আমরা উইটনেস করব। উই উইল বি উইটনেসিং এ হিস্ট্রি, দ্য ফল অফ অ্যানাদার ডিপোজড রেজিম।
অ্যানাদার অথরিটিয়ান রেজিম। ধন্যবাদ।